হাই বন্ধুরা, আবার চলে এলাম নতুন গল্পের নতুন রূপে। আজ শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দুই ভূত। পুরোটা না দেখে যেও না, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। লালু আর ভুলুর কোনো কাজ নেই, তারা সারাদিন গল্পই করে কাটায়। কেমন আছিস রে লালু? কেন যেমনটা দেখছিস? কথা বলতে বলতে যখন আর কথা বলতে ভালো লাগে না, তখন দুজনে খানিক কুস্তি লড়ে। রে ভুলু, তাদের কুস্তিও খুব একঘেয়ে, কেউ হারে না কেউ জেতে না। খুব জোর হয়েছে না? তাদের ক্লান্তিও আসে না, ঘামও হয় না। তার কারণ লালু আর ভুলু দুজনেই যে ভূত। প্রায় 14 বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আশশেওড়া জঙ্গলের ঘাটি গেড়ে আছে। মামলা মুকদ্দমা থেকেই বাকেলা বন্ধ হয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, পুরো বয়সে মাত্র 7 দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে। ভূত হয়ে যখন দুজনের দেখা হলো, তখন দুজনের মনে হলো পুরানো ঝগড়া জিইয়ে রাখার আর কোনো মানেই হয় না। তুই কি এখনো রেগে আছিস আমার উপর? দেখ, সেই যখন আমরা সংসার লোক ত্যাগ করে ভূত লোকে একসাথে থাকবো ঠিক করেছি, তখন আর বৃথা নিজেদের মাঝে ঝগড়া রাগ রেখে লাভ কি বল? বরং চল দেখি ভালো কোথাও আস্তানা খুঁজে আস্তানা গাড়া যাক। ঠিক বলেছিস, চল তাহলে এখনই। তাই দুজনের বেশ ভালো ভাব হয়ে গেল। হ্যাঁ রে লালু, গায়ে গত 14 বছরে তো 20 লোক মরেছে, তাদের ভূতগুলো সব গেল কোথায় বলতো? সেটা তো আমিও ভাবছি। আমরা ছাড়া আর কাউকে তো দেখিনি। আরও কয়েকজন থাকলে সময়টা একটু ভালো কাটতো। ব্যাপারটা বড্ড গোলমেলে, আমারও ভালো ঠেকছে না। বেশি দিন এইরকম চললে আমাদের এ গা ছাড়তে হবে। সেটা কি সোজা? আমি গা ছাড়ার চেষ্টা করে দেখেছি, ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, সেই বেড়া ভেদ করা অসম্ভব। বটে, এই তো ভারী অন্যায় কথা। আমরা কি সব জেলখানার কয়েদি নাকি রে? মনে হয় এক জায়গার ভূত অন্য জায়গায় গেলে হিসেবের গোলমাল হবে বলেই যমরাজ বেড়া দিয়ে রেখেছে। তা টয়লেটে যমরাজটাই বা কোথায়? আজ অবধি তো তার দেখাটিও পেলাম না। একঘেয়ে বসে থাকাটা আমার আর ভালো লাগছে না, বরং গায়ের ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটাই জানা দরকার। আরও গোটা কয়েক হলে দিব্যি গল্প সল্প করা যেত। দল বেঁধে থাকতাম, তাহলে খুঁজেই দেখা যাক। চলো তাই হোক। দুই বন্ধু মিলে অতঃপর ভূত খুঁজতে বেরোলো, কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি সার হলো। একটা ভূতের গায়ে আশা পর্যন্ত দেখা গেল না। বড় চিন্তার কথা হলো রে লালু। বটেই তো, এরকম তো হওয়ার কথা নয়। একটা কথা বলি, যতীন মনসুরউদ্দিন বয়স হয়েছে, অবস্থা কদিন ধরে খারাপ যাচ্ছে। চলো তো গিয়ে ওই শিওরে বসে থাকি, আত্মাটা বেরোলেই খপ করে ধরবো খানে। কথাটা মন্দ বলনি, চলো তাহলে ওখানেই যাই বন্ধু। দুজনে গিয়ে যতীন মুখশুদ্ধির শিওরে আস্তানা গাড়ল। খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে। যতীন বড় মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই। 2 দিন ঠায় বসে থাকার ফলে 3 দিনের দিন গভীর রাত। তখন লালু আর ভুলু লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের কাছে বসে সাবধানে উকিঝুঁকি মারছে। ওই বেরোচ্ছে, সাবধানে ভুলু, ঘ্যাঁচ করে ধরতে হবে কিন্তু। হ্যাঁ, একবার বেরোক বাঁচা ধন,
যতীন মুৎসুদ্দির আত্মা সোজা গিয়ে গণেশ গায়নের ঘরে ঢুকলো। পিছু পিছু নিল লালু আর ভুলু। গণেশ গায়ন যতীনের আত্মাকে দেখে একগাল হেসে বলল, এসেছিস? তোকে নিয়ে ৭,৭15টা হলো। দাঁড়া যতীন, দাঁড়া, তোর শিশিরটা বের করি। মল মটমট ভরে একদম রেডি করে রেখেছি। আরও দুটো হলেই কেল্লা ফতে। পরশু ঝুনঝুনওয়ালা লাখখানেক টাকা নিয়ে আসবে। ৭,৭17 হলেই লাখ টাকা হাতে এসে যেত। টাইফয়েডে 14 বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভূত দুটো হাত ছাড়া হলো, নইলে আমাকে আজ পায় কে? সে দুটোকে পেলে হতো। লালু দরজার আড়াল থেকে কথাটা শুনে সিটিয়ে রইল। গণেশ গায়ন ঘুমলে তারা ঘরের তাকে জমিয়ে রাখা ৭,৭15টা শিশি ভালো করে পরীক্ষা করে দেখল। প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেঘে ঘুমিয়ে আছে। ভুলু তাদের সম্বোধন করে বলল, লালু দেখছিস? দেখছি রে ভুলু। কি করবি? আয়, শিশিগুলোকে তাক থেকে ফেলে আগে ভাঙি। ভাই বোনেরা, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। গণেশ গায়নও ঘুম থেকে উঠে ধমকাতে লাগলো। চুপ চুপ বেয়াদব, তোরা কি জানিস না তোদের মন্ত্র দিয়ে বেঁধে রেখেছি? কার কথা শুনে ভূতেরা মহানন্দে চিৎকার করতে করতে লালু বুলুর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল। বেশ দুঃখ করে বলল, সুখে থাকতে তোদের ভূতে কিলো রে, কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে তার আয়ুর্বেদ ওষুধের কারখানায় নিয়ে চলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো। তা তোদের কপালে নেই। আমি আর কি করব?